আমাদের হলো লেসন 10 আজকে। কথা শোনা যায় আমার? জি স্যার। জি স্যার শোনা যায়। স্যার আমাদের তো লেসন 8 এর অ্যাসাইনমেন্ট কোশ্চেন দেননি। এই যে ভুলে গেছিলাম, এই যে এখন মনে হয়েছে তোমার ভুলে গেছিলাম, আমি দিয়ে দিব আজকে। দেখি আজকে বানাবো, আজকে বসে দিয়ে দিব। এই 8 তারপর 9 ধরবো। আচ্ছা, লেসন 10 দেখো আমরা কি কি পড়বো। টিটেনাস, এইডস এবং হেপাটাইটিস। টিটেনাস রোগের নাম শুনছো তোমরা কখনো? জি স্যার। টিটেনাস রোগ যেন না হয় আমরা কি করি? স্যার টিটি টিকা দেই। কাদেরকে কাদেরকে দেই বলো? বাচ্চাদেরকে দেই আর স্যার মায়েদেরকে দেই। তোমাদেরকে তোমরা মায়েদেরকে দেই। তোমরা কয়টা করে টিকা নাও টিটি? স্যার 5টা। ভেরি গুড। আমি তো তোমাদেরকে শিডিউল দিছিলাম, মনে আছে? জি স্যার। দরকার পড়লে আবার দেখাই দেবো। আচ্ছা, টিটেনাস শুরু কর। তারপর এইডস। এইডস তো তোমার নাম শুনছো। হেপাটাইটিস খুব খারাপ। এখন দেখো আমরা শুরু করলাম ক্লাস। টিটেনাস দেখো, টিটেনাসটা কি? অ্যাকিউট ইনফেকশাস ডিজিজ কজড বাই দ্য এক্সোটক্সিন অফ ক্লস্ট্রিডিয়াম টিটানি। এই পর্যন্ত সংজ্ঞা দিলেই হবে। আমি এটা বড় সংজ্ঞা লিখছি অনেক কিছু জানার জন্য, কিন্তু টিটেনাসের সংজ্ঞা আমরা যদি পরীক্ষা আসে, টিটেনাস ইজ অ্যান অ্যাকিউট, হঠাৎ করে হয়, ইনফেকশন, সংক্রামক রোগ। কি দিয়ে হয়? ক্লস্ট্রিডিয়াম টিটানি নামক একটা রোগ জীবাণুর এক্সোটক্সিন দিয়ে হয়। জীবাণুটার নাম ক্লস্ট্রিডিয়াম টিটানি। সে নিজে করে না, সে শরীরে ঢোকার পর একটা টক্সিন তৈরি করে, যেটাকে বলে এক্সোটক্সিন। টক্সিন দুই রকম, এক্সোটক্সিন অ্যান্ড এন্ডোটক্সিন। তোমার এই নাম শুনছো টক্সিন দুইটার? এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন। রোগ জীবাণু, কিছু কিছু রোগ জীবাণু আছে সরাসরি আমাদের শরীরে প্রবেশ করে, তারা নিজেরা গিয়ে রোগ তৈরি করে সশরীরে, যেমন স্ট্রেপ্টোকক্কাস তৈরি করে। কিন্তু কিছু কিছু রোগ জীবাণু আছে তারা ঢোকার পরে টক্সিন ছাড়ে, বিষাক্ত জিনিস, সেটা গিয়ে রোগ তৈরি করে। এই টক্সিনগুলি দুই রকম। এক্সোটক্সিন, যেটা রোগ জীবাণুর, জীবিত রোগ জীবাণুর শরীর থেকে নিঃসৃত হয়, সেটাকে বলে এক্সোটক্সিন। এন্ডোটক্সিন, রোগ জীবাণু মারা যাওয়ার পর তার শরীরের ভিতর থেকে যে এন্ডো মানে ভিতর থেকে যেটা আসে সেটা এন্ডোটক্সিন। এই ক্ষেত্রে টক্সিনটার নাম এক্সোটক্সিন। জীবাণুটার নাম ক্লস্ট্রিডিয়াম টিটানি। এই রোগ জীবাণুটা অত্যন্ত খারাপ, কারণ এটা স্পোরবাহী, এটার স্পোর আছে, এটাকে আমরা ধ্বংস করতে পারবো না, ফুটাইলে টুটাইলে এটা মরবে না। এটাকে মারতে হলে আমাদের অটোক্লেভ নামক একটা স্টেরিলাইজিং মেশিন ব্যবহার করতে হয়। অটোক্লেভের নাম শুনছো এবং দেখছো আশা করি। টিটেনাস রোগটা কি? অ্যাকিউট ইনফেকশাস ডিজিজ কজড বাই এক্সোটক্সিন অফ ক্লস্ট্রিডিয়াম টিটানি। এটা ভয়াবহতা কেমন? টিটেনাস অকার্স ওয়ার্ল্ড ওয়াইড। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের টিটেনাস নাই। ইটস ইনসিডেন্স ইজ নাও ফলিং গ্লোবালি ফলোইং অ্যাক্টিভ ইমিউনাইজেশন আন্ডার ইউসিআই অর ইপিআই প্রোগ্রাম। বিশ্বব্যাপী টিটেনাসের আক্রমণের হার বা টিটেনাসের রোগীর হার কমে গেছে। কেন কমছে? আমরা ইউসিআই মানে ইউনিভার্সাল চাইল্ড ইমিউনাইজেশন অথবা ইপিআই, আমাদের দেশে বলা ইপিআই, আমরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আমরা বাচ্চাদেরকে টিকা দিচ্ছি, মায়েদেরকেও টিকা দিচ্ছি। এই জন্য ফলিং, নূতন রোগীর সংখ্যা এখন খুব কমে গেছে। আমাদের দেশে এখন টিটেনাস খুঁজে পাওয়া মুশকিল। ইপিডেমোলজি, এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। টিটেনাসের রোগ জীবাণুর নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি এটা কি ধরনের বৈশিষ্ট্য? অ্যানএরিওবিক। এটা একটা খারাপ জিনিস। সাধারণত অক্সিজেন ছাড়া মানুষ, গাছপালা, জীবজন্তু, রোগ জীবাণু বাঁচতে পারে না। এটা আবার অক্সিজেন থাকলে এটা বাঁচতে পারে না, উল্টা। এন মানে অ্যাবসেন্স, এরোবিক মানে অক্সিজেন। এটা অক্সিজেন যেখানে কম, যেখানে অক্সিজেন হয় সেখানে ভালো ভালো থাকে। গ্রাম পজিটিভ, স্পোর বিয়ারিং। গ্রাম রং করলে রং ধারণ করবে, স্পোর বিয়ারিং। এটা যখন প্রতিকূল পরিবেশে পড়ে, খারাপ অবস্থায় পড়ে, এরা কিন্তু মরে না, অন্যান্য জীবাণুগুলি মারা যায়। এরা করে কি? তাদের চারিদিকে একটা আবরণ তৈরি করে, সেটা বলে স্পোর। যতদিন পর্যন্ত পরিবেশ তাদের প্রতিকূলে থাকে, বিপরীত থাকে, তারা চুপচাপ স্পোরের ভিতর বসে থাকে। পরিবেশ যখন তার সহনীয় হয়, অনুকূলে হয়, সে চলে আসে। এই যে আন্ডারলাইনগুলি খালি বলবা। ব্যাকটেরিয়া প্রডিউসিং, ক্লস্ট্রিডিয়াম is an anaerobic gram positive spore bearing bacteria producing exotoxin. খালি আন্ডারলাইনগুলি আমি পড়তেছি। রেসপন্সিবল ফর দ্য ডিজিজ। ক্লস্ট্রিডিয়াম টিটানি কি? একটা অ্যানারোবিক অর্গানিজম, গ্রাম পজিটিভ, এটা স্পোর আছে, সে একটা টক্সিন তৈরি করে, টক্সিনটাকে বলে এক্সোটক্সিন, এবং এই এক্সোটক্সিনটা এগুলো রোগ উৎপাদনের জন্য দায়ী। রোগটার নাম হলো টিটেনাস।
হোস্ট কাদের হয়? ম্যান ইজ দ্য অনলি হোস্ট। গরু ছাগল ভেড়া এদের টিটেনাস হয় না, মানুষেরই হয়। কোন বয়সে? সব বয়সে হয়। ছেলে না মেয়ে বেশি হয়, বোথ সেক্স, কিন্তু ছেলেদের বেশি, কারণ তারা বাইরে ঘোরাফেরা করে, বেশি বাগানে কাজ করে, খেতে খামারে কাজ করে। কাদের বেশি হয়? এগ্রিকালচার ওয়ার্কার্স, যারা কৃষি কাজ করে, এবং গার্ডেনার এট্রি, যারা বাগানে কাজ করে, তারাই ঝুঁকিতে বেশি। কারণ এটা হলো টিটেনাস একটা মাটি বাহিত রোগ, যেটাকে আমরা বলি সয়েল বর্ন ডিজিজ, টিটেনাস। তারপরে হলো তোমার হুকওয়ার্ম, হুকওয়ার্ম, টিটেনাস হুকওয়ার্ম, এনকালোস্টোমা ডিওডাল, যেটা আর কি। তো এটা কাদের বিষয়? যারা, যেহেতু সয়েল বর্ন ডিজিজ মাটি বাহিত রোগ, যারা মাটিতে বেশি কাজ করে, কারা? কৃষকরা এবং বাগান যারা করে, মালিরা। ইমিউনিটি, ট্রান্সপ্লাসেন্টাল, মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের থেকে বাচ্চা ইমিউনিটি পায় আপ টু 6 মান্থস অফ ইমিউন মাদার। যদি ওই মা 5টা টিটি টিকা নিয়ে থাকে, ওই মার জীবনে টিটেনাস হবে না। ওই মার গর্ভে যে শিশুটা আসবে, জন্মের পর 6 মাস পর্যন্ত তার কোনো টিটেনাস হবে না, কারণ মার ইমিউনিটি আগেই তৈরি হওয়া ছিল, কারণ মা 5টা টিটি টিকা নিয়েছিল। মারও জীবনে হবে না, এবং বাচ্চা জন্মের পর 6 মাস পর্যন্ত হবে না। কিন্তু বাচ্চা জন্মের পর 6 সপ্তাহ বয়স থেকে আমরা টিটি টিকা দিয়ে দিই, যার ফলে বাচ্চাও টিটেনাসের ঝুঁকি থেকে মুক্ত হয়ে যায়। এনভায়রনমেন্ট, ওয়ান ক্লাইমেট, গরমের সময় খালি পায়ে চলাফেরা করে। প্রিডিসপোজিং ফ্যাক্টর কাদের বেশি হয়? লো সোশিও ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ বস্তি টস্তি যেখানে 800 এখানে বেশি। পুয়ার পার্সোনাল হাইজিন, যারা অপরিষ্কার নোংরা থাকে, নেগলেক্ট অফ উন্ড, কেটে গেল ক্ষত হলো এটা পরিষ্কার করে না, এইভাবেই চলাফেরা করে। ল্যাক অফ শুজ, জুতা পায়ে দিয়ে হাঁটে না। আনক্লিন সারাউন্ডিং, পরিবেশ যখন অপরিচ্ছন্ন থাকে। এগ্রিকালচারাল কান্ট্রিজ, কৃষিভিত্তিক দেশ। সোশ্যাল ফ্যাক্টরস, আনহাইজেনিক ডেলিভারি প্র্যাকটিস, প্রসবের সময় যদি রোগ জীবাণুমুক্ত পদ্ধতি গ্রহণ না করে। আনহাইজেনিক কাস্টম অ্যান্ড হ্যাবিটস, যেমন নাক ফুরানো, কান ফুরানো, তারপরে টাটু করা শরীরের মধ্যে, এই সময় কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে এই টিটেনাসের। ইগনোরেন্স অফ ইনফেকশন, সংক্রমণ কিভাবে হবে সেই ব্যাপারে যদি তাদের জ্ঞান না থাকে। ল্যাক অফ প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে যাদের অজ্ঞ, তারাই বেশি টিটেনাসের ঝুঁকিতে আক্রান্ত হয়। ন্যাচারাল হিস্ট্রি, রিজার্ভার, রোগটা ধারণ করে কে? ম্যান অর অ্যানিমাল, মেইনলি ম্যান, রোগ আক্রান্ত মানুষ। সোর্স অফ ইনফেকশন, সয়েল মাটি, ডাস্ট, হিউম্যান অ্যান্ড অ্যানিমাল এক্সক্রিটা, মল, কন্টামিনেটেড আর্টিকেল, সংক্রামিত বস্তু যেমন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। একজনের শরীরে টিটেনাসের জীবাণু বা ক্লস্ট্রিডিয়াম টিটানি আছে, যদি অপারেশন করার পরে অজান্তে, জানা নাই তার শরীরে আছে, তারপর যদি সেই যন্ত্রপাতি ভালো করে জীবাণুমুক্ত করা না হয়, অটোক্লেভিং করা না হয়, ওই যন্ত্রপাতি দিয়ে যখন একটা সুস্থ মানুষের অপারেশন করবে, তার টিটেনাস হওয়ার সম্ভাবনা খুব বেশি। মোড অফ ট্রান্সমিশন, কিভাবে সংক্রামিত হয়? সয়েল বর্ন, ডাস্ট বর্ন, এয়ার বর্ন, মেইনলি সয়েল বর্ন ডিজিজ, মাটি বাহিত, ধুলা এবং বায়ু বাহিত অনেক সময় হয়ে যায়। ব্যাস, এই পর্যন্ত। ইনকিউবেশন পিরিয়ড, রোগ জীবাণু ঢুকার পর থেকে রোগের প্রথম লক্ষণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সময়কালকে বলা ইনকিউবেশন পিরিয়ড। ক্লস্ট্রিডিয়াম টিটানের জন্য এটা 6 থেকে 10 দিন। টিটানাস 6 রকম। জেনারেলাইজড টিটানাস, এটি আমরা বেশি দেখি। লোকালাইজড টিটানাস, সাফালিক টিটানাস, স্প্ল্যাঙ্কনিক টিটানাস, মডিফাইড টিটানাস, নিউন্যাটাল টিটানাস। দুটো টিটানাস সম্পর্কে আমরা বেশি সতর্ক, জেনারেলাইজড টিটানাস আর নিউন্যাটাল টিটানাস। জেনারেলাইজ মানে সাধারণত বড় মানুষের যে টিটানাস হয়, নিউন্যাটাল মানে নবজাতকের ধনুষ্টঙ্কারকে বলা হয় নিউন্যাটাল। এই দুটা বিশেষ করে জেনারেল টিটানাসটা আমরা বেশি আলোচনা করব। লক্ষণ, ক্লিনিক্যাল ফিচার অফ জেনারেলাইজড টিটানাস। যদি বড় মানুষ, ইন দিস টাইপ অফ টিটানাস দ্য ক্লিনিক্যাল ফিচার্স আর trismus or lockjaw, difficulty in opening the mouth, মানে হা করতে পারবে না যতই চেষ্টা করুক। চোয়ালের মাংসপেশি, চর্বনের মাংসপেশি, তোমরা জানো স্পাসম অফ দ্য মেসেটার মাসল, তোমরা জানো যেহেতু তোমাদের ফিজিওথেরাপিতে মাসল ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যানাটমি। মাসলস অফ ম্যাস্টিকেশন, চর্বনের মাংসপেশি, চোয়ালের মাংসপেশিগুলি সংকুচিত হয়ে থাকে, যার ফলে যদি টিটানাস আক্রান্ত হা করতে পারবে না, মুখ খুলতে পারবে না। এটাকে বলা হয় ট্রিসমাস আর লকজ। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলবো ট্রিসমাস, অথবা জ মানে চোয়াল, লক মানে আটকে থাকা। তালা যেমন বন্ধ করলে আটকে থাকে, ঠিক চোয়ালটাও আটকে থাকবে। এরপর রাইসাস সার্ডোনিকাস, চোয়াল শক্ত হয়ে গেছে, সে যদি মুখ খুলতে চায় জোর করে, একটা মুখের যে অবস্থা তৈরি হয় তাকে বলা রাইসাস সার, মনে হয় যে সে হাসার চেষ্টা করছে,
চোয়াল আটকে গেছে, হা করতে পারতেছে না, জোর করে ঠোঁটগুলি ফাঁক করে যে সে যখন হা করার চেষ্টা করবে ঠোঁটগুলি সরে যাবে, দাঁত দেখা যাবে, মনে হবে হাসি দেওয়ার চেষ্টা করতেছে, এটাকে বলা হয় রাইসাস সার্ডোনিকাস, স্পাজম অফ দ্য ফেশিয়াল মাসল। ফেশিয়াল মাসলের সংকোচনের জন্য এটা হয়। অপিস্তোটোনাস, তার ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া, স্পাজম অফ দ্য ব্যাক অ্যান্ড লিম্ব মাসল, পিঠের মাংসপেশিগুলি যখন সংকুচিত হবে টিটানাসের কারণে তখন সে ধনুকের মতো পিছন দিকে বাঁকা হয়ে যাবে। দিস ইজ কল্ড অপিস্তোটোনাস। অ্যাবডোমিনাল রিজিডিটি, পেটের মাসলগুলি একবারে বোর্ডের মতো শক্ত হয়ে যাবে। পেশেন্ট ইজ মেন্টালি অ্যালার্ট অ্যান্ড কনসাস। যত কষ্টই থাকুক রুগী কিন্তু সব বুঝবে, দেখবে, চারিদিকে তাকাবে, বুঝতে পারবে, কথা বলবে, কিন্তু এই কষ্টগুলি তার থাকবে। তাহলে জেনারেল টিটানাসের লক্ষণগুলি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ছবি দেখাবো। প্রিসমাস অর লক জ, স্পাজম অফ দ্য মেসেটার মাসল, ডিফিকাল্টি ইন ওপেনিং দ্য মাউথ, মুখ খুলতে পারবে না। রাইসাস সার্ডোনিকাস, স্পাজম অফ দ্য ফেশিয়াল মাসলের জন্য হবে। অপিস্তোটোনাস, spasm of the back muscles and limb. Abdominal rigidity, পেট বোর্ডের মতো শক্ত হয়ে যাবে। পেশেন্ট ইজ মেন্টালি অ্যালার্ট অ্যান্ড কনসাস, রোগী কিন্তু সতর্ক থাকবে, সব দেখবে, সে হা করতে পারতেছে না, সে বাঁকা হয়ে যাচ্ছে, সব কিছু বুঝতে পারবে কিন্তু কিছু করতে পারবে না। এই দেখো এগুলি আবার, এই যে ছবিগুলি দেখো, লক জ, সংকুচিত হয়ে যাওয়া নাকি? বলো আবার বলো তো। তার স্পাজমটা কি মানে সংকুচিত হয়ে যাওয়া? ইয়েস, স্পাজম মানে সংকোচন, মাংসপেশি সংকোচন। মাংসপেশি যত চোয়ালের মাংসপেশিগুলি তোমরা জানো মাসেলস অফ মেস্টিকেশন, চর্বনের পেশিগুলি যদি সংকুচিত হয়ে থাকে তখন কিন্তু সে জোর করেও হা করতে পারবে না। এটাকে বলা হয় রাইসাস সার্ডোনিকাস। এই যে প্রিসমাস লকজ, প্রিসমাস লকজ। এবং যখন সে জোর করে মুখ খুলতে চেষ্টা করবে, আমি ছবি দেখাবো, তখন মনে হবে যে সে বুঝি হাসার চেষ্টা করতেছে, এটাকে বলে রাইসাস সার্ডোনিকাস। আর যখন পিঠের মাসেলগুলি সংকোচন হবে, স্পাজম হবে, তখন সে ধনুকের মতো পিছন দিকে বাঁকা হয়ে যাবে। ওইখান থেকে শব্দটা আসছে ধনুষ্টঙ্কার বাংলায়। এই যে দেখো লকজ, এই যে এই মাসেলগুলি, এই যে এরো দেওয়া আছে, এই মাসেলগুলি সংকুচিত হয়ে গেছে, মেসেটার এবং ফেশিয়াল মাসেলগুলি। এই যে সে হা করতে পারতেছে না, দেখো এটা হলো রাইসাস সার্ডোনিকাস, এটাকে বলে রাইসাস সার্ডোনিকাস। এই যে হা করতে পারে কিন্তু জোর করে হা করার চেষ্টা করতেছে, দিস ইজ কল্ড অপিস্তোটোনাস। হা করতে পারছে কিন্তু মনে হয় যে হাসি দেওয়ার চেষ্টা করতেছে, এটা হলো সে হা করতে পারতেছে না, এটা হলো রাইসাস সার্ডোনিকাস ডিউ টু দি স্পাজম অফ দ্য মাসলস অফ জ। জোর করার চেষ্টা করে ফেশিয়াল মাসল কনস্ট্রাকশন কিন্তু মুখ থেকে মনে হয় হাসি দেবে, দিস ইজ কল্ড অপিস্তোটোনাস। আর এই যে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, এই নিচেরটা ধনুকের মতো, দিস ইজ কল্ড, এটা কি বলে, এই যে দিস ইজ কল্ড অপিস্তোটোনাস। ট্রিসমাস অর লকজ, রাইসাস সার্ডোনিকাস অপিস্তোটোনাস। ট্রিসমাস মানে লকজ, হা করতে পারবে না। রাইসাস সার্ডোনিকাস, হা করতে চেষ্টা করবে কিন্তু মনে হবে হাসি দিচ্ছে। অপিস্তোটোনাস, ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া। এই যে ট্রিসমাস, হা করতে পারতেছে না, জোর করে হা করতে চেষ্টা করতেছে, অপিস্তোটোনাস। আর ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, রাইসাস সার্ডোনিকাস। টিটানাসের, জেনারেলাইজ টিটানাসের এই তিনটাই হলো মূল লক্ষ্য। প্রিসমাস অর লকজ, ডিফিকাল্ট ইন ওপেনিং, কেন? স্পাজম অফ দি মেসেটার মাসল। এই যে মেসেটার মাসল, এগুলি হলো মেসেটার মাসল, এই যে। আচ্ছা, তারপর হলো রাইসাস সার্ডোনিকাস ডিউ টু স্পাজম অফ ফেশিয়াল মাসল। এই যে এইটা ফেশিয়াল মাসলের সংকোচনের ফলে সে মুখ খুলতে চেষ্টা করবে জোরে কিন্তু মনে হবে সে হাসি দিচ্ছে, দিস ইজ কল্ড রাইসাস সার্ডোনিকাস। আর লাস্ট হলো অপিস্তোটোনাস, অর্থাৎ ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া। এই যে ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, ধনুকের মতো বাঁকা হওয়া থেকেই আমাদের বাংলায় বলি ধনুষ্টঙ্কার, ইংরেজিতে বলা হয় টিটানাস। তিনটে এখানে দেখানো হয়েছে, এই যে লকজ, এটি অপিস্তোটোনাস, এই লকজ রাইসাস সার্ডোনিকাস, এই যে অপিস্তোটোনাস। এই যে রাইসাস সার্ডোনিকাস, প্রথমে ট্রিসমাস মানে লকজ, ট্রিসমাস লকজ, স্পাজম অফ দি মেসেটার মাসল। রাইসাস সার্ডোনিকাস, দিস ইজ called Hashida, spasm of the facial muscle. Opisthotonus, spasm of the back muscle and muscle of the limb. Trismus, Rhiza sardonicus, এটাকে বলে টিটানিক ট্রায়াড। টিটানাসের তিনটা দিন, টিটানিক ট্রায়াড, ট্রিসমাস, Rhiza sardonicus, Opisthotonus। এইটাই আমাদের মেইন। পরীক্ষায় যদি আসে জেনারেল, প্রথমে বলবে টিটানাস কত রকম, আমরা বলবো এই নামগুলি লিখবো।
ডিসকাস দ্য ক্লিনিক্যাল ফিচার অফ জেনারেলাইজড টিটেনাস। এই কটা জিনিস, প্রিসমাস, রাইসোসার্ডেনিকাস, অপিস্তোটোমাস। বুঝা গেছে? প্রিসমাস মুখে খুলতে পারতেছে না, রাইসোসার্ডেনিকাস জোর করে চেষ্টা করছে, মনে হাসি দিচ্ছে, অপিস্তোটোমাস। দিস ইজ প্রিসমাস, রাইসোসার্ডেনিকাস, অপিস্তোটোমাস। স্যার ধনুকের মতো হয়ে গেলে স্যার হাঁটা বন্ধ হয়ে যাবে না? হাঁটা চলা? জি স্যার। আরে হাঁটা তো আগে বন্ধ হয়ে যাবে, কি যে বলো, হাঁটতে পারবি না, বিছানায় পড়া। এই যে এই ধনুকের মতো হয়ে গেলে সে একেবারে হাঁটা চলা তো সম্পূর্ণ বন্ধ। টিটেনাসের এই লক্ষণগুলি যখন দেখা দিবে, যে ক্রিসমাস রাইসাস, তখনই সে শুয়ে পড়বে, কারণ তার অলরেডি স্পাজম শুরু হয়ে যাবে ব্যাক মাসেল এবং লেগ মাসেলের, এবং এগুলি সংকোচনের পর এই অবস্থা, এই ধনুকের মতো যে ধনুষ্টঙ্কার। আচ্ছা, লোকালাইজড, সেফালিক, স্প্ল্যাঙ্কনিক, মডিফাইড, নিউনেটাল, এগুলির মধ্যে আমাদের লোকালাইজ দরকার নাই, সেফালিক এগুলি জানা। লোকালাইজ মানে যে জায়গায় আঘাত পাইছে ওই জায়গার পেশি সংকোচন, লোকালাইজ সারা শরীর। সেফালিক যদি মাথা বা তার কাছে কোনো স্থানে টিটেনাস হয় তখন সেফালিক। স্প্ল্যাঙ্কনিক ভিসেরার জন্য, অপারেশনের পর যেটা হয় সেটা স্প্ল্যাঙ্কনিক। মডিফাইড রূপান্তরিত। নিউনেটাল ইম্পর্টেন্ট। নিউনেটাল মানে অ্যামং দ্য নিউনেটস। নিউনেট কতদিন? নিউনেট কত সময় পর্যন্ত আমরা নিউনেট বলি? জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কে বললো? স্যার আমি তানজিনা। হ্যাঁ স্যার আমি আমি রিফায়াত কি? ইসলাম তানজিনা। আচ্ছা, গুড। জন্মের পরে 28 দিনকে বলা হয় নিউনেট। ইনফ্যান্ট, ইনফ্যান্ট ইনফ্যান্ট কাদেরকে বলবো? বছর পর্যন্ত। জন্মের পর 1 বছর পর্যন্ত। প্রথম 28 দিন হলো নিউনেট, এবং এই প্রথম 28 দিনে টিটেনাস সম্ভাবনা বেশি, কারণ প্রসবের সময় নাভি কাটা যদি স্টেরাইল না হয় তখন টিটেনাস হওয়ার সম্ভাবনা বেশি। এটাকে বলা হয় নিউনেটাল টিটেনাস। এক সময় প্রিভিয়াসলি মেজর পাবলিক হেলথ প্রবলেম, এক সময় শিশু মৃত্যুর 1 নম্বর কারণ ছিল নিউনেটাল টিটেনাস। 30 ইয়ার্স ব্যাক, 30 বছর আগে বাংলাদেশে শিশু মৃত্যুর 1 নম্বর কারণ ছিল নিউনেটাল টিটেনাস। 2 নম্বর ছিল ডায়রিয়া, 3 নম্বর ছিল একিউট শ্বাসতন্ত্রের রোগ। এখন টিটেনাস একটাও নাই। এখন ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের রোগ এই দুটাই উঠানামা করে। কিন্তু এখন নাই কেন? নাও রেয়ার ডিউ টু ইপিআই এন্ড টিটি প্রোগ্রাম। মায়েদের টিটি দিয়ে দিই আমরা। মা যখন সন্তান ধারণ করে, সন্তান প্রসবের পর ওই বাচ্চারও টিটেনাস হবে না, মায়েরও হবে না। বাচ্চা জন্মের পর আমরা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিই, ডিপিটি, হেপাটাইটিস বি, হেমোফ্লাক্স ইনফ্লুয়েঞ্জা বি, তখন হয়। এই জন্য এখন নাই। এখন যদি এখন মেডিকেল কলেজে যখন ছাত্রদের পড়ানো হয় তাদের এইভাবে ছবি দেখে দেখে পড়ানো হয়। আর আমরা যখন পড়তাম আমরা রুগী দেখে পড়তাম। টিটেনাসে কিভাবে প্রতিরোধ করবো আমরা? অ্যাক্টিভ ইমিউনাইজেশন। ওই যে বাচ্চাদের জন্মের পর থেকে 1 বছরের মধ্যে ইমিউনাইজেশন অফ ইনফ্যান্ট বাই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ইপিআই শিডিউলে 3টা ডোজ, 6 সপ্তাহে একটা, 10 সপ্তাহে একটা, 14 সপ্তাহে একটা। আরও আছে ইমিউনাইজেশন উইমেন উইথ মাদার বাই টিটি ভ্যাকসিন 5 ডোজ। 15 বছর বয়সে একটা, 4 সপ্তাহ পরে একটা, 6 মাস পর একটা, 1 বছর পর একটা, 1 বছর পর একটা, 5টা। সারা জীবনের জন্য মা টিটেনাস হাত থেকে রক্ষা পাবে, শুধু নিজেই না, গর্ভবতী সন্তানকে টিটেনাস হাত থেকে রক্ষা করতে পারবে। তাহলে আমরা কিভাবে টিটেনাস প্রতিরোধ করতে পারি? টিকাদানের মাধ্যমে। দুটোই বলতে হবে, ইপিআই অ্যান্ড টিটি ভ্যাকসিন ফর দ্য মাদার। এছাড়া স্বাস্থ্য শিক্ষা দিব বাই ক্রিয়েটিং অ্যাওয়ারনেস রিগার্ডিং টিটেনাস এবং মাস পিপল। জনগণকে সচেতন করতে হবে টিটেনাস রোগ কোত্থেকে হয়, কিভাবে হয়, কিভাবে সংক্রামিত হয়। কেমোপ্রোফাইল্যাক্সিস, টিটেনাস প্রনোস। যদি দেখি আমরা বড় একটা ক্ষত সংক্রামিত হয়ে গেছে, ভয় আছে টিটেনাস হতে হবে, আমরা ইনজেকশন দিয়ে দিই। দিস ইজ কল্ড কেমোপ্রোফাইল্যাক্সিস। ট্রিটমেন্টের চিকিৎসা কি টিটেনাসের? অ্যান্টিটক্সিন। টিটেনাস হওয়ার আগে আমরা দিই টিটেনাস টক্সয়েড বা টিটি। হওয়ার আগে টিটি দিলে আমাদের টিটেনাসের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। ভবিষ্যতে যদি টিটেনাসের রোগ যেমন ঢুকে, রোগ করতে পারবে না, কিন্তু রোগ হয়ে গেছে। কেন টিটি দিলে, টিটি কিন্তু 3টা ডোজ। প্রথম ডোজে একটু অ্যান্টিবডি হবে, দ্বিতীয় ডোজে আরেকটু বাড়বে, তৃতীয় ডোজে নিয়ে পুরো অ্যান্টিবডি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ তৈরি হবে। তার সময় লাগবে। কিন্তু রোগ হয়ে গেছে, টিটি দিলে তো আর রোগ আটকানো যাবে না। তখন ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টিটক্সিন টিআইজি,
টিটেনাস ইমিউনোগ্লোবুলিন 150 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি। আরও দিকে অ্যান্টিবায়োটিক দিই, যেন রোগ জীবাণু সংক্রমণ হয়, বেনজাইল পেনিসিলিন। অ্যান্টি কনভালসেন্ট, কনভালসেন্ট মানে খিঁচুনি, খিঁচুনি কমানোর জন্য আমরা খিঁচুনি নিরোধক ঔষধ দিই, যেটাকে বলা হয় অ্যান্টি কনভালসেন্ট। এছাড়া ক্ষত আছে, অ্যাসেপ্টিক ক্লিনিং অফ দ্য, তাহলে ক্ষত থেকেও টিটেনাস হতে পারে। ক্ষতটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ড্রেসিং করতে হবে। আর কিছু সাধারণ ব্যবস্থাপনা কি, প্রপার হাইড্রেশন। সে তো মুখ খুলতে পারে না, সে খাওয়া বন্ধ হয়ে গেছে, তার ফ্লুইড ইনটেক নাই, পুষ্টিহীনতা ভুগবে, যে জন্য তাকে স্যালাইন দিব। প্রপার হাইড্রেশন, প্রপার নিউট্রিশন, নাক দিয়ে নল ঢুকে খাবার দিব। ক্লিনিং অফ দ্য সিক্রেশন, মুখ দিয়ে লালা পড়তেছে, থুতি বলতে পারতেছে না, ওগুলি পরিষ্কার করবো। অ্যাসিস্টেড রেসপিরেটরি ইনফিটনেস, যদি মনে হয় তার শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, আমরা আইসিইউতে ভেন্টিলেটর দিব বা কৃত্রিম শ্বাস দেওয়ার ব্যবস্থা করব। এটা হলো যেটা আমরা পড়লাম আমাদের বড়দের, বড় ছোট একই। তাহলে আমাদের এখন আমরা দুটা জিনিস গুরুত্ব দিয়ে বলছিলাম, একটা হলো জেনারেলাইজ টিটেনাস, আর একটা নিউন্যাটাল টিটেনাস, যেটাকে বলা হয় টিটেনাস নিউনেটরাম, নবজাতকের ধনুষ্টঙ্কার। এখন কিন্তু এটা তোমরা দেখবা না, দেখার সুযোগ হবে না, যেটা আমরা অনেক রোগী দেখছি। কারণ এখন এটা নাই, দুটা কারণে নাই। বাচ্চাদের টিটি পেন্টাভালেন্টের টিটি টিকা দেওয়া হয়, আর মায়েদের আমরা টিটেনাস টক্সয়েড দিই। নিউনেটাল টিটেনাস বা টিটেনাস নিউনেটরাম, শর্ট নোট আসতে পারে, টিটেনাস নিউনেটরাম। টিটেনাস ইন দ্য ফার্স্ট 28 days of life, যেটা বলা নিউনেটাল টিটেনাস। জন্মের 28 দিনের মধ্যে যদি ধনুষ্টঙ্কার হয়, তাকে বলি আমরা নিউনেটাল টিটেনাস বা টিটেনাস নিউনেটরাম। কারণ কি, ল্যাক অফ ম্যাটারনাল ইমিউনাইজেশন, মা কিন্তু 5টা টিকা নেয় নাই, অথবা 2টা নিচে আর নেয় নাই, সুতরাং হতে পারে। আনহাইজেনিক প্র্যাকটিস ইন ড্রেসিং অফ দ্য আম্বিলিক্যাল স্টাম কজিং ইনফেকশন অফ ক্লস্ট্রিডিয়াম টিটানি। গ্রামে হয়েছে নাবি কাটছে, একটা মাটি দিয়ে লেপ দে, গোবর দিয়ে লেপ দে, এভাবে দিলে তাহলে দেখা যাবে আর টিটেনাস আটকানো যাবে না। ক্লিনিক্যাল ফিচার, নবজাতকের যদি টিটেনাস হয়, লক্ষণ সমূহ কি? অনসেট ইজ বিটুইন 3 to 10 days of life, জন্মের 3 থেকে 10 দিনের মধ্যে এই টিটেনাসের সংক্রমণ দেখা দিবে। তোমরা একটু স্লাইডটা দেখো, আমি একটু আসতেছি, এই স্লাইডটা একটু পড়ো। সে এখন এগুলি এদিকে বলাও ঠিক না আমার মনে হয় তোমাদেরকে। শুনো বলো, এই যে কি লাভ হইতেছে, এই যে 5 বছর তোমাকে কিছু জানাইছো তার সমস্যা, আমি যে ওইটা বারবার বলবো, তোমাকে কিন্তু মেন্টাল
প্রচার করছিল দিব না, তখন কিছু জানে না। এবং তুমি বলছিল যে আমার মাঠটাই শেষ, আর আমি একটু মাথা কাম মনে আছে যে আমার জন্য আমি যা করি করবো। হ্যাঁ, কারণ বুঝবো বর্তা। হ্যাঁ শোনো, নিউন্যাটাল টিটেনাস নবজাতকের ধনুষ্টঙ্কারে আমরা কি কি করব, কিভাবে, কখন শুরু হবে? জন্মের পর 3 থেকে, জন্মের সাথে সাথে কিন্তু লক্ষণ দেখা দিবে না, জন্মের পরে 3 থেকে 10 দিনের মধ্যে। কেমনে বুঝবা বাচ্চার যে টিটেনাস হচ্ছে? বাচ্চা বুকের দুধ খাইতে পারবে না। কেন খাইতে পারবে না বুকের দুধ? কেন খাইতে পারবে না? বুকের দুধ কেন খাইতে পারবে না বলো তো? স্যার ওই যে জ লক হয়ে যাবে। স্যার বাচ্চারও কি মুখে স্যার বাচ্চারও তো লক লক হবে? ডিফিকাল্টি সাকিং ব্রেস্ট মিল্ক, সিজেশন মানে বন্ধ হয়ে যাওয়া, ব্রেস্ট সাকিং অফ ব্রেস্ট, লক জ, টিটানিক স্পাজম, রাইসাস সার্ডোনিকাস, বাচ্চা কানতে চেষ্টা করবে, কেন তার খিদা লাগছে, সে বুকের দুধ খেতে পারছে, কানতে চেষ্টা করবে, কিন্তু তখন মনে হবে যে সে হাসি দিচ্ছে। মাসেল রিজিডিটি, স্টিফ নেক, ঘাড় শক্ত হয়ে যাবে, ব্যাক অ্যাবডোমিনাল ওয়াল, এবং সে ধনুকের মতো আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। আর কি থাকবে? জ্বর থাকবে। তাই লক্ষণ শুরু হবে জন্মের 3 থেকে 10 দিনের মধ্যে, 3 দিনের আগে না, কিন্তু মনে রাখতে হবে। সে বুকের দুধ খেতে পারবে না, কারণ লকজ হয়ে গেছে। যখন সে খিদা কানবে, ওই যে রাইসাস সার্ডোনিকাস এরকম হয়ে যাবে। প্রথমত হইলো এই যে দেখো, প্রথমত সে মুখ খুলতে পারতেছে না, লকজ। যখন কান্না করবে তখন এরকম হয়ে যাবে মুখের চেহারাটা, আর এরকম ধনুষ্টঙ্কারের মতো বাঁকা হওয়া শুরু হবে। নিউনেটাল টিটেনাস আমরা কিভাবে প্রতিরোধ করব? আগে ওই মাকে 5টা টিটি টিকা দিতে হবে। প্রমোশন অফ ক্লিন ডেলিভারি সার্ভিস, প্রসবের জায়গাটা অত্যন্ত পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হবে। ট্রেনিং অফ দ্য ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, ধাত্রী যারা গ্রাম অঞ্চলে যারা প্রসব কার্য সম্পাদন করে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দেওয়া আছে। আমাদের বাংলাদেশে সমস্ত ধাত্রীরা বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষিত, তারা জানে। আমাদের তাহলে মাদেরকে টিকা দিয়েই আমরা ডেলিভারি সার্ভিসটা ক্লিন করি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে। প্রোভাইডিং হোম ডেলিভারি কিট, আমরা যখন এদেরকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি 6 মাসের, প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটা কিট, একটা ছোট ব্যাগ দিয়ে দিচ্ছি, ব্যাগের মধ্যে প্রসবকালীন সময় কি কি করবে সব দেওয়া আছে। এটা একটা নমুনা। পরবর্তীতে ওরা যখন প্রসব করতে যাবে, ডিসপেন্সারিতে কিনতে পাওয়া যায়, একটা করে ডেলিভারি কিট কিনে নিয়ে যাবে, অথবা যাদের প্রসব হবে তারা একটা ডেলিভারি কিট কিনে তাদের হাতে দিয়ে দিবে। এডুকেটিং প্রেগনেন্ট মাদার অ্যাবাউট দ্য 3 ক্লিনস, গর্ভবতী মাদেরকে 3টা পরিচ্ছন্ন সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। ক্লিন হ্যান্ড, হাত পরিষ্কার, ক্লিন ডেলিভারি সার্ভিস, প্রসবের জায়গাটা পরিচ্ছন্ন, এবং ক্লিন কর্ড কেয়ার। নাভির রজ্জুটা কাটার পরে সেখানে মাটি, গোবর, বিভিন্ন লতা পাতার রস আগে লাগাইতো, কিচ্ছু লাগানো যাবে না, কিচ্ছু লাগানোর দরকারও নাই। ক্লিন ব্লেড ফর কাটিং কর্ড, পরিচ্ছন্ন ছুরি বা ব্লেড ব্যবহার করতে হবে। ক্লিন থ্রেড ফর কর্ড টাই, কাটার পরে নাভির রজ্জু বাঁধার জন্য পরিষ্কার সুতা। নো অ্যাপ্লিকেশন অফ দ্য কর্ড স্টাম্প, ওইখানে কিচ্ছু দেওয়া যাবে না। এবং এই যে জিনিসগুলি, এগুলি যখন ধাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হওয়ার পরে ওদেরকে একটা ফ্রি ডেলিভারি কিট দেওয়া হয়েছে। ওই ডেলিভারি কিটের সমস্ত জিনিসগুলি আছে, ওটা একটা তাদেরকে স্যাম্পল দেওয়া আছে। তারা পরবর্তীতে যখন প্রসব কার্য পরিচালনা করবে, যে বাসায় প্রসব ওদেরকে বলবে আপনারা এরকম একটা কিট নিয়ে আসেন। ওইখানে একটা প্লাস্টিকের রাবার থাকে, প্রসবের নিচে বিছিয়ে দেওয়া হয় মায়ের, এবং বাচ্চা কট কাটার ক্ল্যাম্প, ব্লেড থাকে, সুতা থাকে, সবগুলি মিলে যেন প্রসব ব্যবস্থাটা পরিচ্ছন্ন হয় সেটা করার জন্য। তাহলে আমাদের দেখো 2টা জিনিস বললাম, আমরা আবার খেয়াল করে দিই। আমাদের টিটেনাসের সংজ্ঞা, এটা সারা বিশ্বে এটা এখন কমতেছে, নতুন রোগীর সংখ্যা নাই ধরতে গেলে। এজেন্ট ক্লোস্ট্রিডিয়াম টিটানি, যেটা অ্যানারোবিক, হোস্ট মানুষ, এনভায়রনমেন্ট পরিবেশ, ন্যাচারাল। এইখান থেকে পরে এখানে যে আমরা বললাম 6 রকম, আমরা কিন্তু 2টা আলোচনা করলাম, জেনারেলাইজ টিটেনাস এটা, আর নিউনেটাল টিটেনাস নবজাতকের ধনুষ্টঙ্কার। এই 2টা আমাদের বেশি দরকার, এবং এই 2টা আমাদের জানতে হবে বেশি। প্রতিরোধ করতে গেলে আমরা কি করব? মাকে টিকা দিব, বাচ্চাদের টিকা দিব, স্বাস্থ্য শিক্ষা দিব, আর যদি ক্ষত হয়ে যায় তাহলে আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। এইগুলো আমাদের। তোমরা এখন স্লাইড প্লিজ, নাও, শর্ট নাও, ছবি নাও এখান থেকে। এই তো 22 জন আসছে আউট অফ 60। ঠিক আছে, আসো, পরীক্ষার সময় বুঝে যাবে আর কি অবস্থা দাঁড়ায়। স্যার বলো।
কোনো মা যদি আগে টিটেনাসের টিকা না নিয়ে থাকে তখন কি প্রেগন্যান্সির টাইমে নিতে পারবে? নিতে পারবে, কিন্তু ওই প্রোটেকশনটা হবে না ঠিক মতো। কেননা এই যে টিটেনাসের টিকা নিলে ওই 5টা টিকা নিলে অ্যান্টিবডির ঘনত্ব সম্পূর্ণ পূর্ণ হবে, তখন মাও রক্ষা পাবে এবং মায়ের নাভিরোধ দিয়ে বাচ্চার মধ্যে অ্যান্টিবডি চলে যাবে। কারণ আমাদের ওই যে রোগ হওয়ার আগে যখন আমার টিকা নেই, ওইটার ইমিউনিটি তৈরি হতে সময় লাগে। কিন্তু গর্ভকালীন সময় নিলে পরেও কিন্তু গর্ভকালের আগে যে 5টা টিকা দেওয়ার যে বেনিফিট সেটা পাবে না। সেটা হলো ইমিউনিটি হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য কিন্তু আজকাল 15 বছর বয়স হয়ে গেলেই আমরা টিকার আওতায় নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা ছবি নাও। আমরা সেকেন্ড সেশনে লেসন 8 এর ইয়াগুলি দিব, ওই যে অ্যাসাইনমেন্টগুলি দিব। চৈতি আসছে ইয়া না কি নাম ওর, সূচনা আসছে নাকি? সূচনা নাম কি? মাহিন, সূচনা, তমাল আসছে ওরা? স্যার মাহিন আসছে? তমাল স্যার আসছো? স্যার সূচনা? মাহিন আসে নাই, সূচনা আসে নাই, মনিটররা কেউ আসে নাই। স্যার একটা কথা ছিল। বলো। তমাল স্যার একটু ইয়াতে আছে, চিল্লায় আছে, তো আসতে হবে না, ক্লাস করতে হবে না। তুমি কে বলতেছো? স্যার আমি পূর্ণ। আচ্ছা, আর ওই যে মাহিন? এটা স্যার জানি না। স্যার ওরা আজকে একটু সিআরপি আসবে মনে হয়, এই কারণে স্যার মনে হয় ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। সূচনা? স্যার ওরা সিআরপি তে আসবে, সিআরপি তে ওই যে সেশন ফি দেওয়ার জন্য আসবে। সিআরপি তে কি হচ্ছে? স্যার সেশন ফি দেওয়ার জন্য, ওই যে বেতন দেওয়ার জন্য। আচ্ছা, আজকে তাহলে পার্সেন্টেজ রাখতেছে কে? স্যার হাসান মাহমুদ রেখেছে। হ্যাঁ বলো। স্যার হাসান মাহমুদ রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নাও। সেকেন্ড সেশনে বসে আমি লেসন 8 এর অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিব। এই শর্ট নাও, এখানটা নাও। এই সময় নাই কিন্তু, যেটুকু পারি সেকেন্ড সেশনে নিয়ে নিও শর্ট, যদি এটা শেষ হয়ে যায়। আর লেসন 8, এটা আমরা কত লেসন পড়ছি? লেসন স্লাইডগুলোতে তো নাম্বারিং করা নাই। বলো, কথা না বোঝা যাচ্ছে না যে? স্যার স্লাইডগুলোতে নাম্বার দেয়া নেই। বলবো না, এখন নাম্বার দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড সেশনে তুমি স্লাইডগুলোতে নাম্বারিং এই নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই রাখো। আমার তো মনে নেই। ইনসার্ট স্লাইড নাম্বার। এই যে হয়ে গেছে, নাম্বারিং হয়ে গেছে। তোমরা এই সেশনে নিতে পারবে না হয়তো, আমাদের আমরা সেকেন্ড সেশনে স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবস্থা করতেছি, আর ওই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিচ্ছি। সেকেন্ড সেশনে দ্রুত বসে পড়ো, শর্টগুলো নিয়ে নিও। এই যে নাম্বারিং দিয়ে দিচ্ছি। এই এই
স্যার স্ক্রিন শেয়ার দেন। দেব? জি স্যার দেন। জি স্যার। এই যে আচ্ছা 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 একটু দাঁড়াইতে বলো। হ্যাঁ, এই এক্সটেন্ট অফ দ্য প্রবলেম এই পর্যন্ত আসছিলাম না, নাকি আবার প্রথম থেকে দিব? এই স্যার নেক্সট। কয়েকজনের কথা খুব স্পষ্ট শোনা যায়, কিন্তু কয়েকজনের কথা কেমন জানি ভালো বুঝতে পারি না। যে তোমার কথা ভালো পরিষ্কার বোঝা গেছে। এটি এমনিতে ছবি, এটা ওই লক্ষণগুলি আমি এইভাবে দেখাইছি আর কি। স্যার এটা তো খাতায় তুলতে হবে না না? না, এটা এটা খালি আমার কাছে ভালো লাগছে, যে রাইস টার্মগুলি আছে, সার্ডোনিকাস, ট্রিসমাস, এই জন্য এটা আনছি। এটা কিন্তু এই জিনিসগুলি এখানে বলা আছে আর কি, এটা লাগবে না। ওকে স্যার। এই যে ট্রিসমাস অপিস্তটোনাস, এটা হলো ট্রিসমাস, না এটা হলো, এটা কি বলে? ট্রিসমাস। এগুলো ট্রিসমাস। হা করার চেষ্টা করছে, রাইসাস সার্ডোনিকাস জোর করছে হাসির মতো, রাইসাস সার্ডোনিকাস, অপিস্তটোন, এখানে তিনটে আছে, ট্রিসমাস, রাইসাস সার্ডোনিকাস, অপিস্তটোনাস। এখানে তিনটে আছে। এগুলি জাস্ট মনে রাখার জন্য, কিন্তু এগুলি অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো জেনারেলাইজড আর নিউনাটাল টিটানাস। নিউনাটালটার পরে আমরা আলাদাভাবে টিটানাস নিউনাটারাম হিসাবে আলোচনা করছি। প্রিভেনশন ইম্পর্টেন্ট। তিনটা হেডিং: অ্যাক্টিভ ইমিউনাইজেশন, হেলথ এডুকেশন, ক্যামা প্রোফাইল্যাক্সিস। এইটা শর্ট নোট আসতে পারে, টিটানাস নিউনাটারাম। মাসালাকে দিয়ে দাও, আসছে না? আমার কাছে খবর আসছে, আমাকে বলছে, দেখে আমি বলতেছি। এটা ইম্পর্টেন্ট, টিটানাস নিউনাটারাম। এই এই পর্যন্ত। এখন আমরা লেসন 8-এ যাচ্ছি। লেসন 8-এ যাচ্ছি। লেসন 8, লেসন এখানে না,
Airborne disease, right. Airborne disease. This is 7th আমার লাগবে। Eight. Assignment হবে হলো 2364. আচ্ছা, আগের গুলো এগুলি ডিলিট করে দিচ্ছি। Diphtheria. অ্যাসাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। একদিন সারাদিন ছয় তুমি is
তোমার হইছে না কেন আমার হয় না, দেরি হবে, আমি গুছাই দেব। Hello. Next slide. $24, $67, $8, ডিপথিরিয়া পরীক্ষা ছিল, মেনিনজাইটিস। এখন হয়ে যাবে, একটু অপেক্ষা করো, বানাই ফেলছি। Bye. Tuberculosis.
এই যে লেসন 8 এর অ্যাসাইনমেন্টটা তোমার নিয়ে নাও। এই দেখা যাচ্ছে? এই লেসন 8 এর অ্যাসাইনমেন্টটা, লেসন 8 অ্যাসাইনমেন্ট 23, 24, 25 তিনটা। ডিপথেরিয়া, মেনিনজাইটিস এন্ড টিউবারকুলোসিস। নিতে পারতেছো তোমরা? জি স্যার। এই যে এটা হলো ডিপথেরিয়া, এটা হলো মেনিনজাইটিস, এটা হলো টিউবারকুলোসিস। এই তিনটে ছিল, ঠিক আছে? আজকে মনে থাক, আমরা পরে আমি লেসন 8 এর অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিব। স্যার একটা কথা বলো। ছিল স্যার, আমাদের তো মানে যারা নতুনরা ছিল তাদের কিছু কোয়েশ্চেন অ্যাড করা হয়েছিল, তো ওদের নাম্বারের সাথে আমাদের নাম্বারের মিল নাই, তো সেক্ষেত্রে ওই যে- আমরা কি করব? আমাদের কি সেই ওই যে অনুযায়ী মানে লিখবো? কোশ্চেন নাম্বারে মিল নাই, তাই না? জি স্যার। কোশ্চেন নাম্বার অ্যাসাইনমেন্ট নাম্বারে মিল হচ্ছে না, তাই না? জি স্যার। তোমরা করো কি, তোমাদের আগের সিরিয়ালের সাথে ধারাবাহিক করো, তোমাদের সিরিয়াল মতো কোশ্চেন নাম্বারগুলো বসাই নাও। স্যার আমরা- আপনি বলছিলেন হচ্ছে লেসন 6 এর কোশ্চেন দেওয়ার পর কোশ্চেন নাম্বার গুলো আমরা দিতে, এর আগে ফাঁকা রাখতে কোশ্চেন নাম্বার গুলো আর অ্যাসাইনমেন্ট নাম্বারটা। আর কোন পর্যন্ত ঠিক আছে? আমাদের লেসন 5 পর্যন্ত সব ঠিক আছে, লেসন 6 তো একটু উল্টাপাল্টা ছিল, তাই আপনি কোশ্চেন বলছেন পরে দিবেন, এইজন্য বলছিলেন যে অ্যাসাইনমেন্ট নাম্বার আর হচ্ছে কোশ্চেন নাম্বার এখন না বসাইতে, 6 এর আচ্ছা, কোশ্চেন ঠিক আছে। দেওয়ার পরে বসাইতে। লেসন 6 এর পর থেকে, 6 থেকে না? জি স্যার, 6 এর কোশ্চেন দেওয়া হয় না, ওটা একটু এলোমেলো তো লেসনটা, তাই। ইয়েস ইয়েস, ঠিক আছে। আমরা একটা কাজ করব, দেখি এই লেসন 6টা তো আমরা মিসসেলেনিয়াস গ্রুপ করছিলাম, ওইটাগুলি দিয়ে দিব। দরকার পড়লে এটা মিসসেলেনিয়াসটা আমরা শেষে নিয়ে যাব। এটা তো আমরা ওই যে কি কি প্রশ্ন আছে মিসসেলেনিয়াসটা আমরা শেষে নিয়ে যাব, দেখি আমি সাজাই দিব। তোমরা আপাতত প্রশ্নগুলি দিয়ে রাখছি, প্রশ্নগুলি লেখো, নাম্বারিং পরে করো। হ্যাঁ, প্রশ্নগুলি উত্তর লিখে বলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুধবারে আবার বসবো। বুধবারে আমরা পড়বো HIV AIDS। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।